অফিস শেষে বের হয়ে রাস্তার উল্টো দিকে ল্যাম্পপোস্টে আমার চোখ আটকে গেল। আবির যেখানে সাধারণত দাঁড়িয়ে থাকে সেইখানে দাঁড়িয়ে আছে এক মহিলা। দেখেই বোঝা যাচ্ছে যে সে বাংলাদেশি। তার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। আমার বুকের হৃদস্পন্দন ছাড়া আর আশপাশের কিছুই যেন শুনতে পাচ্ছিলাম না আমি। তারপরও যথাসম্ভব মুখে একটা অপ্রতিভ ভাব ফুটিয়ে রেখে তার দিকে এগিয়ে গেলাম। খুবই মিষ্টি দেখতে সামান্য নাদুস নুদুস এক মহিলা দাঁড়িয়ে আছে। পরনে একটা জিন্স আর মনে হয় আড়ঙের এক সাধারণ ফতুয়া। বয়স আমার মতোই, এর মধ্যে 30-এর এদিক ওদিক হবে। আমি আবিরের কাছ থেকে তার স্ত্রীর কথা শুনে শুনে নিজের অজান্তেই মনের মধ্যে একটা ছবি দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেই ছবির সাথে ওর কোনো মিল নেই। এ কি সত্যি সত্যি আবিরের ওয়াইফ? এই প্রথম আবিরের স্ত্রী আমার তার পরিবার সম্পর্কে খবর না নিয়ে আবিরের সাথে সম্পর্ক করার জন্য বুকের ভেতর একটু খচখচ করছে নাকি। সেই কথা শুরু করলো, কথার মধ্যে কোনো বনিতা বা জড়তা নেই। বলল, আমি অদিতি, আবিরের ওয়াইফ। আর আপনাকে তো আমি চিনি। আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি? আপনি যে আবিরের ওয়াইফ তার প্রমাণ কি? আপনাকে তো প্রমাণ দিতে আসিনি আমি। আপনি আমার কথা বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, সেটা আপনার ব্যাপার। আমি কয়েকটা কথা আপনাকে জানাতে এসেছি, তা জানিয়েই আমি চলে যাব। আমি তার কথার ঝাঁজে হকচকিয়ে গেলাম। আবিরের কথা শুনে ধারণা করছিলাম যে তার স্ত্রী একজন ব্যক্তিত্বহীন মহিলা, দু লাইন কথা কারো সাথে বলতে করতে পারে না। এই মহিলাকে তো মোটেও সেরকম কিছু মনে হচ্ছে না। তারপরও এই মহিলা যে আসলে আবিরের স্ত্রী সে ব্যাপারে আমার কেন জানি সন্দেহ হচ্ছে। তাছাড়া আমার কৌতূহলী মন, সেই কৌতূহলী মনের কারণে আমি আবিরের কথা শুনে রাজি হয়ে গিয়েছিলাম। সেই কৌতূহলের কারণেই আমি মনে হয় আবিরের স্ত্রীর কথা শোনার আগ্রহ বোধ করছি। আমি বললাম, চলেন স্টেশনের ভিতরে একটা কফি শপের বসা যাক। কফি শপে বসে দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়লাম। এবার সেও কথা বলা শুরু করলো। বাচ্চাদের এক ফ্রেন্ডের কাছে রেখে এসেছি, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আমার হাজবেন্ড কাকে দেখে এত মজলো, তাকে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলাম না। এই ধরনের কথা শুনে এবার আমার একটু মেজাজ খারাপ হলো, কিন্তু আমি তা প্রকাশ হতে দিলাম না। বললাম, আবির জানে যে আপনি আমার সাথে দেখা করতে এসেছেন? না, তাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। বাহ, আপনার স্বামী আরেকজনের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আপনি তাকে বাড়িতে দিনের পর দিন খাতি করে রেখে তার প্রেমিকার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছেন? হাউ টিপিক্যাল। আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি, আপনাকে সেটা কে বলেছে? আপনার মতো চরিত্রের মহিলার সাথে ক্ষমা ভিক্ষা কেন? কথা বলতে আমার রুচিতে বাদে না। আপনার রুচির প্রশংসা না করে আমি পারছি না। নিজের তো কিছু করার মুরুদ নেই আপনার। স্বামী অন্যের সাথে প্রেম করছে জেনেও তার পা আঁকড়ে ধরে আছেন, আর আমার সাথে কথা বলতে আপনার রুচিতে বাদে। সত্যি কথা বলতে কি আপনার মতো আত্মসম্মান বোধহীন মহিলার সাথে কথা বলতে এখন আমারও রুচিতে বাধছে। সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। সেই হাসিতে এমন কিছু ছিল যে আমি নিজের আত্মবিশ্বাসের ভিত একেবারে চুরমার হয়ে গেল। সে বলল, আমাদের দুজনের কথা বলতেই রুচিতে বাধছে দেখি, তবে আপনার সাথে কথা কাটাকাটি করতে আমি আসিনি। আর আপনাকে যদি জানতে হয় যে আমি কেন হাজবেন্ডের আমার হাজবেন্ড প্রেম করছে জেনেও তার সংসার করে যাচ্ছি, তাহলে আপনার কাছে থেকে ও জানতে হবে আপনি কেন জেনে শুনে আরেকজনের হাজবেন্ডের সাথে প্রেম করছেন। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখতে পারেন যে আমি যেই কাজটা করছি এই ব্যাপারটা বেশি ঘৃণ্য, না আপনি যে কাজটা করছেন সেইটা বেশি ঘৃণ্য। যা হোক, আপনার জীবনাদর্শ আপনার কাছে, আমার জীবনাদর্শ আমার কাছে। আপনাকে শুধু জানাতে এসেছিলাম, যার সাথে প্রেম করে আপনি এত পুলকিত, সেই মহাপ্রেমবাজ। সে কিন্তু মহাপ্রেমবাজ, আগেও প্রেম করেছে, এখনও করছে, ভবিষ্যতে করবে। কিন্তু আপনার মতো এত মডার্ন স্ট্রং স্বাবলম্বী মহিলা যখন এরকম প্রেমবাজের কাছে নিজেদের আত্মসম্মানবোধ খুইয়ে বসে থাকে, তখন দেখতে ভীষণ কুৎসিত লাগে, ভীষণ ছ্যাবলামি মনে হয়। আমি বেশ আমি বেশ একটু থতমত খেয়ে গেলাম। আমার সামনে বসে থাকা অদিতিকে আবারও ভালো করে একটু দেখে নিলাম। স্নিগ্ধ একটা চেহারা, আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে বসে আছে। ওর ফিরে যাবার কোনো
ইচ্ছে দেখা যাচ্ছে না। এবার আমি কথা বললাম, আপনি কি শুধু আমাকে এটা জানাতে এসেছেন? আর আপনি কি ভেবেছেন আপনার এই মুখের কথা শুনে আমি সব খুশি মনে মেনে নিয়ে আবিরকে একজন ধোঁকাবাজ বা প্রেমবাজ মনে করে দূর করে দেব? আপনার যেমন তার সম্পর্কে কথা বলার আছে, কিন্তু আপনার সম্পর্কে অনেক কথা বলার আছে। তা তো বটেই। তার নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলার আছে। কিছুক্ষণ নীরবতা। অদিতিকে কি একটু হতাশ দেখাচ্ছে। আমি মেয়েটিকে বোঝার চেষ্টা করছি কি চায় মেয়েটি। এসব কথা বলে ওর স্বামীকে ফিরে পেতে চায়। আমি কি বলবো চিন্তা করছিলাম, কিন্তু সেই আবার কথা বলে উঠল, আমি আপনাকে আমার কথা বিশ্বাস করতে বলছি না। শুধু যেটুকু আপনাকে জানানোর দরকার মনে করেছিলাম সেটুকু আপনাকে জানিয়ে দিলাম। আপনি কি করবেন সেটা আপনার উপর। তবে আপনি সময় নিতে পারেন, আবি সম্পর্কে খবর নিয়ে দেখতে পারেন। আর আমিও অনেক দিন সময় নিয়েছি, নিজেকে কষ্ট করে ধীরে ধীরে স্বাবলম্বী করে তৈরি করেছি। ব্যাপারটা সহজ ছিল না, অনেক কঠিন। শুধু আর্থিক এবং শারীরিকভাবে কঠিন না, মানসিকভাবেও কঠিন। আবির ভেবেছিল আমার মতো মেয়েদের কোথাও যাবার জায়গা নেই, ওর সংসারেই আমার আজীবন পড়ে থাকতে হবে। কিন্তু সময় এসেছে ওকে ভ্রান্ত প্রমাণিত করার। আমি এখন তৈরি। আমিও ওর সংসার ছেড়ে চলে যাচ্ছি। বাহ, তাহলে তো বেশ ভালোই। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি ওকে ছেড়ে দিলেও ও আপনার সাথে সুখী শান্তিতে বসবাস করে শুরু করে দেবে, তাহলে আপনার ধারণাটা ভুল। ও বাড়িতে প্রয়োজন একজন সুচারু গৃহিণী, আর বাহিরে প্রয়োজন একজন কেতাদুস্তর আধুনিকা। আমি কিন্তু কিছুই ভাবছি না, শুধু আপনার কথাই শুনছি। আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার জীবনের কঠিন সময়েও আমার কথা চিন্তা করে আমাকে এতগুলো উপদেশ দিতে এসেছেন। অদিতি ঠোঁটে আবারও সেই বুক ক্ষীণ করা হাসি। ও বলল, আপনি আপনি সার্কাস্টিক হচ্ছেন। দুঃখের ব্যাপার কি জানেন, আমি যেমন আপনাকে দোষী ভাবছি এবং আপনি যেমন আমাকে দোষী ভাবছেন, পুরো সমাজও ঠিক একইভাবে বিভক্ত হয়ে আমাদের এই কাহিনী নিয়ে কাদা ছোড়াছুড়ি করবে। একদল আমাকে ব্যক্তিত্বহীন স্ত্রী বলে যাবে, আর একদল আপনাকে নষ্ট মেয়ে ছেলে বলে আখ্যায়িত করবে। দুই সন্তান নিয়ে এই সংসার আমার কি অপারগতা ছিল তা আপনি কিসের টোপে ধরা দিয়েছেন তা আপনিই জানেন। কিন্তু যেই মানুষগুলো কিন্তু সেই মানুষগুলো আমার আর আপনার দুর্বলতার সুযোগ নিয়ে একজনকে মায়াজালে বেঁধে রাখে, পরিকল্পনা করে ছলনা করে সেই মানুষগুলো বহাল তবিয়তে কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাদের কোনো দোষ হয় না। একটু থেমে অদিতি আবার বলে উঠল, আমার এখন উঠতে হবে। বাচ্চাদের এক বান্ধবীর কাছে রেখে এসেছি, সেখান থেকে ওদের উঠিয়ে আমার নতুন জীবন শুরু করব। আমি আর আমার দুই সন্তান নিয়ে নতুন জীবন। আমি জানি সেই জীবনে মোটেও সহজ হবে না, হয়তোবা মোটেও আনন্দের হবে না, কিন্তু আশা করি অনেক সম্মানের হবে। অসম্মানের জীবন কিন্তু ভীষণ কষ্টের। আর আপনাকে এত কিছু জানালাম কেন জানেন? আমার মনে হয় আপনিও আমার মতো এমন মায়াজালে আটকে পড়ে গিয়েছেন যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার লোপ পেয়েছে। আমি জানি এই মায়াজাল, এই ধোঁকার আকর্ষণ কি সাংঘাতিক। তবে এই ধোঁকার জীবন আর যাই থাকুক না কেন, কোনো সম্মান নেই। হয়তোবা একসময় আপনি আমার কথা উপলব্ধি করতে পারবেন। ভালো থাকবেন। চলি কেমন? এই বলে অদিতি নামের মেয়েটি চলে গেল। আমি স্তব্ধ হয়ে ওর চলে যাবার দিকে তাকিয়ে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত ওর দৃষ্টি বাহিরে হারিয়ে গেল। হঠাৎ খুব ক্লান্ত লাগা শুরু করলো আমার। নিজেকে অপরিচিত এক মানুষ মনে হচ্ছে। মেয়েটি যদি আমাকে গালাগালি করে, আমার সাথে রাগারাগি করে যেত, তাহলে হয়তোবা এরকম মনে হতো না। নিজের অজান্তে হঠাৎ করে গত 6 মাসের সম্পর্কের নানান ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠল। আবির যে একজন অসাধারণ গল্পকার, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কথার মোহে আমি ওর প্রেমে পড়েছি। শুধু কি কথা, ওই যে অদিতি বলে গেল মায়াজাল, কি এক মায়াজালে আমি আটকে গেছি যে আসলেই ভালো মন্দ বোঝার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি। হয়তোবা অদিতি ঠিক, আবির এক মহাপ্রেমবাজ, স্ত্রী খারাপ,
স্ত্রী, ভালোবাসাহীন দাম্পত্য সম্পর্ক, এইসব হয়তোবা ও প্রেমের এক কৌশল মাত্র। কিন্তু ওর প্রেমবাজ কি প্রেমবাজ না, সে ব্যাপারটা আমার কাছে আর মুখ্য না। ওর যে স্ত্রী আছে সেই ব্যাপারটা তো আমার ঠিকই জানা ছিল। আমি তো সেই ব্যাপারটা জেনে ওর সাথে সম্পর্ক করেছি। আর হয়তোবা আবিরের কথাও ঠিক, ওর স্ত্রীর সাথে দিনের পর দিন ধরে হয়তোবা ঠান্ডা সম্পর্ক, ওদের হয়তো যোজন যোজন ব্যবধান। তারপরও তো স্ত্রী স্ত্রী, ওর সাথে সংসার করে চলেছে। এতই যখন কষ্ট, তাহলে ওই সংসার ছেড়ে আসার কোনো চেষ্টা করেনি কেন? সন্তানদের জন্য যখন এত মায়া, তাদের ব্যবস্থা করেই না হয় বেরিয়ে আসতো। আর আমি আমি নাকি এক মহা নীতিবান মানুষ? বুক ফুলিয়ে বলছি যে দুই নৌকা পাপ দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি। এই 8 বছরে আমার সিঙ্গেল জীবনে আমি তো কাউকে ঠকাইনি। তাহলে কিসের মোহে, কিসের বশে সব নীতি? সাধারণ বোধ খুইয়ে বসে আছি আমি। আসলে নিজেকে ভীষণ ছ্যাবলা মনে হচ্ছে। আজ যদি অদিতি আবিরের সংসার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত না নিয়ে ঠিক একই কথাগুলো আমাকে বলে যেত, তাহলে ওকে আমার দুর্বল আর ছ্যাবলা মনে হতো। আজ যদি ওখানে এসে আমার সাথে ঝগড়া বা রাগারাগি করার চেষ্টা করতো, তাহলে আমি ঠিকই নিজের আত্মপক্ষ সমর্থন করে নানান যুক্তি দাঁড় করিয়ে ফেলতাম। কিন্তু মেয়েটা যে কিছুই করলো না, কিছু না করে আমাকে এইভাবে পরাজিত প্রতিপন্ন করে চলে গেল। আমার হঠাৎ মনে হলো যে আমি জানি আমাকে এখন কি করতে পারি। আমাকেও সম্মানের জীবনে ফিরে যেতে হবে। ব্যাপারটা হয়তোবা সহজ হবে না, এই মায়াজাল ছিন্ন করা যে বড়ই কঠিন। কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও অদিতি যখন পেরেছে, আমাকেও পারতে হবে। আর আবি, ওর কি হবে? আমরা দুজন ওকে ছেড়ে গেলে ওর কি কোনো চৈতন্য হবে? ওকে বেছে নিবে সম্মানের একটা জীবন। যে জীবন বেছে নিক না কেন, আমার তাতে কি? চলে যাক আবিরের জীবন। ওর কথা চিন্তা করে আবারও কেন অকারণে মায়া বাড়ানো? এই মায়াজাল যে বড়ই লজ্জার, বড়ই অসম্মানের। সমাপ্তি।